নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমাদের নিফটি ফিফটিতে একটু বেশি ভলিটিলিটি দেখতে পাওয়া গেছে। ওপর দিকে দেখতে পাচ্ছেন এই 24,181 হাই লাগিয়েছিল এবং আজকের লো কত? আজকের লো হচ্ছে 23,957। আজকের দিনে নিফটির এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারির দিনে এরকম ভলিটিলিটি দেখতে পাওয়াই যায়। যদি ওপর দিকের কথা বলি, একসময় এই 24,200 এই লেভেলটা ভাঙার চেষ্টা করেছিল, তো সেটাকে ভাঙতে পারেনি এবং তারই সঙ্গে সঙ্গে যদি নিচের দিকের কথা বলি, তাহলে এই ট্রেডাররা 24,000 এই লেভেলটাকে ভাঙার চেষ্টা করেছে এবং শেষ মুহূর্তে কিছুটা সফল হয়েছে। যদিও খুব বেশি নিচে বন্ধ হয়নি, এই 23,995 বন্ধ হয়েছে। মূলত এই এক্সপায়ারির দিনগুলোতে এই কল রাইটার, পুট রাইটার এদের মধ্যে কিন্তু একটা কলিশন দেখতে পাওয়া যায়। সেই কারণেই কিছু কিছু সময় বাজার উপর দিকে ওঠার চেষ্টা করে, আবার কিছু কিছু সময় বাজার নিচের দিকে নামারও চেষ্টা করে। তবে এই রেঞ্জগুলোর বাইরে কিন্তু আজকের দিনে যায়নি। এরপরে বিভিন্ন ইন্ডাইসেস গুলো নিফটি ফিফটি 0.40% পড়েছে, নেক্সট 50 এটা পড়েছে 0.33%। ব্যাংক পড়ে গেছে প্রায় 1.5%-এর কাছাকাছি। আর এই ব্যাংকিং সেক্টর আজকে পড়ার পেছনে একটা কারণও রয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.87% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট 0.32% বাড়া। তারপরে 100, 200, 500 দেখতে পাচ্ছেন সবই কিছুটা কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.26%, 0.28% বাড়া। এই স্মল ক্যাপ 100 এটা 0.42% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 0.45%। মোটামুটি ছোটখাটো যে ইন্ডেক্স গুলো রয়েছে, মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলোতে আজকের দিনে তেজি দেখতে পাওয়া গেছে। আর যদি ওভারঅল মার্কেটের কথা বলি, আজকে পড়া শেয়ারের সংখ্যা একটু বেশি ছিল, 1783 খানা স্টক পড়েছে এবং সেখানে বাড়া শেয়ারের সংখ্যা 1490 খানা। আর এরপরে বিভিন্ন সেক্টর, নিফটি অটো দেখতে পাচ্ছেন 1% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.80% ডাউন হয়েছে, এফএমসিজি, আইটি, মিডিয়া সবই কিছুটা কিছুটা লালে বন্ধ হয়েছে। মেটাল ভালো পারফর্ম করেছে, 0.51% বেড়েছে। ফার্মা লাল এবং পিএসইউ ব্যাংক আর প্রাইভেট ব্যাংক এগুলোকে দেখুন 2.15%, 1.23% করে পড়ে গেছে। রিয়েলটি পড়েছে 0.41% এবং হেলথ কেয়ার ইন্ডেক্স এটা 0.12% পড়েছে। এইখানে ব্যাংকিং ইন্ডেক্স মানে পিএসইউ ব্যাংক, এই ইন্ডেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে 12খানা স্টক রয়েছে, তার প্রতিটাই আজকে লাল নিশানে বন্ধ হয়েছে। এই নিফটি ব্যাংকে দেখতে পাচ্ছেন 1.54% পতন দেখতে পাওয়া গেছে। সেই তুলনায় অন্যান্য যে ইন্ডেক্স রয়েছে, যেমন এই নিফটি ফিফটি বলুন, সেন্সেক্স বলুন, এগুলোতে এত বেশি পতন কিন্তু ছিল না। তো কি কারণে নিফটি ফিফটি, সেন্সেক্স এগুলোর তুলনায় এই ব্যাংক নিফটি এটা এত বেশি পড়লো? চলুন কারণটা দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন আরবিআই কি করেছে, এই ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ফাইনাল ডাইরেকশনস ফর অ্যাসেট ক্লাসিফিকেশন, প্রভিশনিং এন্ড ইনকাম রিকগনিশন ফর ব্যাংকস। তো এই ব্যাংকগুলোর যে এই অ্যাসেট ক্লাসিফিকেশন করতে হয়, প্রভিশনিং করতে হয়, তার সঙ্গে সঙ্গে ইনকাম রিকগনিশন করতে হয়, এগুলোর ব্যাপারে এই আরবিআই তারা নতুন যে নিয়ম সেটা সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন আরবিআই আনভিলস ইসিএল ফ্রেমওয়ার্ক ফর ব্যাংকস ফ্রম এপ্রিল 2027, টাইটেন্স এনপিএ এন্ড প্রভিশনিং নর্মস। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে এই যে এনপিএ, প্রভিশনিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। এই ব্যাংকগুলো এমনিতে কিন্তু এই যে সেলস, সেখান থেকে এই যে খরচা সেটা বাদ দিয়ে নেট প্রফিট দেখাতে পারে না। এই সেলস থেকে খরচা বাদ দেওয়ার পরেও এই যে প্রভিশনিং এটাকেও বাদ দিতে হয় এবং তারপরে এই ব্যাংকগুলো তাদের নাম্বার দেখাতে পারে। এবং এই নতুন রুলে কি হতে পারে দেখতে পাচ্ছেন, এই নিউ ইসিআই রুলে এই ব্যাংকগুলোর যে প্রফিট সেখানে শর্ট টার্মে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তবে যদি লম্বা সময়ের কথা বলি, তবে এগুলো কিন্তু এই ব্যাংকগুলোর জন্য আগের থেকে অনেক সেফ নিয়ম হবে। চলুন দেখে নিই কি জিনিসটা এই ইসিএল রুলস। এখানে ব্যাংকগুলোর নাম্বার পড়ার সময় আমরা কি করি, একটা হচ্ছে এনপিএ পড়ি আর একটা হচ্ছে প্রভিশনিং পড়ি। তো এই এনপিএ মানে কি, মানে কিছু লোন যেগুলো এই ব্যাংকগুলোর কাছে ফেরত আসছে না, সেগুলোকেই এনপিএ বলা হয়। তো দেখতে পাচ্ছেন সেই যে খারাপ লোন, সেগুলোকে 3টি ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে স্টেজ 1, কম ঝুঁকি, যেগুলোতে কম ঝুঁকি থাকবে, মানে যেই লোনগুলো সময় মতো শোধ হচ্ছে। তো এইখান থেকে পরবর্তী 12 মাসে কত কি লস হতে পারে ব্যাংকগুলোকে একটা আন্দাজ করতে হয়, সেই হিসাবে এই যে এনপিএ এটা ঠিক করতে হয়। তারপরে স্টেজ 2 দেখুন, একটু বেশি ঝুঁকি। তো কোনো কিস্তি বা ইএমআই এটা শোধ করতে যদি 30 দিনের বেশি দেরি হয়, সেটাকে একটু বেশি ঝুঁকিপূর্ণ লোনের আওতায় রাখা হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন একটা স্টেজ 3 থাকবে, সেটা কি এই 90 দিনের বেশি বকেয়া। আর এই ব্যাংকগুলোর ক্ষেত্রে এই এনপিএ মানে যে লোন কোম্পানির কাছে ফেরত আসছে না, সেটা যদি 90 দিনের বেশি হয়ে যায়, সেটাকে এই প্রভিশনে অ্যাড করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন যদি 90 দিনের বেশি বকেয়া হয়, তবে সেটাকে লাইফ টাইম লোকসান হিসাবে ধরা হবে। তো এর ফলে কি হবে, দেখতে পাচ্ছেন এই ব্যাংকগুলোকে আগের থেকে অনেক বেশি টাকায় প্রভিশন হিসেবে সরিয়ে রাখতে হবে। মানে এই নেট প্রফিটের আগেই অনেক টাকাই প্রভিশনে ঢুকে যাবে, সেই কারণে নেট প্রফিট শর্ট টার্মে কিন্তু কমে যাবে। তবে এগুলো বলতে পারেন ওয়ান টাইম হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে এই লোন পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে। ব্যাংকগুলো কি করবে, এই লোন দেওয়ার ক্ষেত্রে আগের থেকে কিন্তু অনেক বেশি এই যে নিয়ম সেগুলো কড়াকড়ি করবে। তো যে সমস্ত ব্যক্তিদের বা যে সমস্ত কোম্পানির এই ক্রেডিট স্কোর ভালো নয়, তাদের লোন পাওয়া কঠিন হতে পারে এবং এমন ক্ষেত্রে কি হতে পারে, ব্যাংক এই সুদের হার এটা কিছুটা বাড়িয়ে দিতে পারে। তবে এই যে নিয়মটা এটা কিন্তু ব্যাংকগুলোকে একবারই লাগু করতে হবে না, দেখতে পাচ্ছেন 4 বছর এর জন্য কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে। আর আগে প্রভিশনিং এটার ক্ষেত্রে একটা নিয়ম ছিল, সেটা কি ব্যাংকস অনলি সেট অ্যাসাইড মানি
আফটার এ লোন অ্যাকচুয়ালি ডিফল্টেড অর টার্নড ইনটু এ নন পারফর্মিং অ্যাসেট, মানে যখন কোনো খারাপ লোন এই 90 দিনের সময়সীমা পেরিয়ে যেত এবং ব্যাংকগুলো বুঝতে পেরে যাচ্ছে, মানে শিওর হয়ে যাচ্ছে এই টাকা তাদের কাছে ফেরত আসবে না, সেটাকে এই প্রভিশনে দেখাতে হতো। কিন্তু এই নতুন সিস্টেমে কি হবে দেখতে পাচ্ছেন, ব্যাংকস মাস্ট এস্টিমেট পোটেনশিয়াল ফিউচার ডিফল্টস, মানে ব্যাংকগুলোকে আগে ভাগে আন্দাজ করে এই জিনিসটা কিন্তু ক্যালকুলেট করতে হবে যে কত টাকা তাদের কাছে ফেরত আসবে না, তাদের এই যে আন্দাজ সেটাও কিন্তু এই প্রভিশনে অ্যাড করতে হবে। ফলে কি হবে, আগের থেকে এই যে প্রভিশন সেটা বেড়ে যাবে এবং এর যে খারাপ ইম্প্যাক্ট সেটাই ব্যাংকগুলোর যে প্রফিট সেখানে দেখতে পাওয়া যাবে। তো এই এনপিএ মানে কি, কোম্পানি ধরুন কিছু একটা টাকা লোন দিয়েছে, তো তার কত পার্সেন্ট তাদের কাছে ফেরত আসছে না, তো সেই যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে এই এনপিএ। আর এই প্রভিশন এর মানে কি, এই যে টাকাটা ফেরত আসছে না তার যে সময়সীমা সেটা যদি 90 দিনের বেশি হয়ে যায় সেটাকেই প্রভিশন এর আওতায় দেখাতে হয়। তো মোটামুটি এটাই বুঝে নিন, এই নতুন ফ্রেমওয়ার্কের এই ব্যাংকগুলোর যে প্রফিট সেটা এক ধাক্কায় কমে যেতে পারে, যার কারণে ব্যাংকিং ইন্ডেক্স আজকের দিনে পড়েছে। এরপরে টপ গেনার গুলো এই কোয়েন্স লাইফ সায়েন্সেস গতকাল 20% আপার সার্কিল লাগিয়েছিল, আজকেও আবার এই 13-14% বেড়ে গেছে এবং এই 2 থেকে 3 দিনেই দেখতে পাচ্ছেন প্রায় 40% কাছাকাছি বেড়েছে। কারণটা কি, কারণ এই কোম্পানি একটা বড় ম্যানেজমেন্টকে নিয়োগ করতে চলেছে। এই সিবলার যিনি আগে সিইও ছিলেন তিনি এই কোম্পানির এই এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং এই গ্রুপ সিইও পদ সামলাবেন, তো এই খবরে বেড়েছে। তারপরে এই পিরামল ফাইন্যান্স কোম্পানির নাম্বার সলিড ছিল, এইখানে কোম্পানির প্রফিট এটা প্রায় 10 গুণ বেড়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, এই কিছু এক্সেপশনাল আইটেমের কারণে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি 11 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। এইখানে যদি কোম্পানির নাম্বার দেখেন দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটাই 102 কোটি থেকে বেড়ে হয়েছে 502 কোটি, সেই তুলনায় কিন্তু এই সেলস অত বাড়েনি, সেলস এই 20% বেড়েছে। আর কিভাবে এই নেট প্রফিট এত বেড়ে গেল, কোম্পানি এখানে ফুল ডিটেলস দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন এই 1377 কোটির একটা আদার ইনকাম যোগ হয়েছে, যার কারণের জন্য পরবর্তীকালে এই যে নাম্বার সেটা এত ভালো এসে গেছে। এরপরে কোম্পানি এই নাম ইন্ডিয়া 3.57% বাড়লো, কি কারণে, এই কোয়ার্টার ফোর আর্নিং এর কারণেই বেড়েছে, মানে নাম্বারের কারণে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা আজকের দিনে এই 52 উইকের হাইকে হিট করেছে। এই আজকের হাই এবং 52 উইকের হাই এই দুটোই দেখতে পাচ্ছেন সেম রয়েছে। তারপরে চেন্নাই পেট্রো কিছুটা পতন দেখতে পাওয়া গিয়েছিল একদিন দুদিন আগে এবং সেটা রিকভার হয়েছে। তারপরে টাটা কেমিক্যালস অনেকদিন পর ভালো পারফরমেন্স দেখিয়েছে, মোটামুটি যদি 6 মাসের চার্ট দেখেন দেখতে পাচ্ছেন নিয়মিত নিচের দিকেই পড়ছিল এবং তারপরে আজকে প্রায় 11%-এর কাছাকাছি বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এরকম রিপোর্ট সামনে আসছে যে কোম্পানি তাদের যখন রেজাল্ট পেশ করবে সেখানে তারা এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করতে পারে এবং এই নিউজেই স্টকে প্রায় 9%-এর কাছাকাছি জাম দেখতে পাওয়া গেছে। তারপরে আরো অনেক স্টক বেড়েছে, যেমন আর কাবেল 6%-এর উপরে বাড়া। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর লিস্ট দেখি, পড়া শেয়ারে দেখতে পাচ্ছেন ক্যান্টিন হোমস এটা 3.54% পড়েছে। তারপরে কানাডা এইচএসবিসি এটা 2.48% ডাউন হলো। এরপরে ইটার্নাল এই স্টকটা দেখতে পাচ্ছেন এই টপ থেকে অনেকটাই কিন্তু পড়া ছিল, প্রায় 4%-এর কাছাকাছি পড়া ছিল এবং শেষ মুহূর্তে রিকভারি এসেছে। তো এই এতটা পড়া থেকে হঠাৎ করে রিকভারি কেন এলো, কারণ এই কোম্পানি কি করেছে, তাদের কোয়ার্টার করে নাম্বার এই মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই পেশ করেছে এবং তারপরে এত ভালো তেজি এসেছে। এখানে কোম্পানির কোয়ার্টার করে নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার অন কোয়ার্টার 71% বেড়েছে, বেড়ে কত হয়েছে এই 174 কোটি হয়েছে। আর এটা মার্কেটের যে অনুমান ছিল সেটাকে বিট করেছে। কোম্পানি এখানে সেলস দেখতে পাচ্ছেন প্রায় 200% বেড়েছে এবং এই নেট প্রফিট এটাই 346% বেড়েছে। এখানে সেলস দেখুন 5,833 কোটি থেকে বেড়ে হয়েছে 17,292 কোটি। এখানে কোয়ার্টারলিও জাম দেখতে পাওয়া গেছে। অপারেটিং প্রফিট এটাই 72 কোটি থেকে বেড়ে হয়েছে 486 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন এটা দেখতে পাচ্ছেন এই 1% থেকে বেড়ে হয়েছে 3%। আর এখানে এই নেট প্রফিট এটাই 39 কোটির ঘরে ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 174 কোটি। তো খুবই ভালো নাম্বার এই কোম্পানি পোস্ট করেছে। আর এটা মার্কেট অনুমান করেই চলছিল যে কোম্পানির রেভিনিউ এবং প্রফিট এগুলো 200%-এর কাছাকাছি বাড়তে পারে। কিসের কারণে, এই ব্লিঙ্কিটের গ্রোথের কারণে। তো এই ব্লিঙ্কিট কি, এই ইটার্নালের মধ্যে যে কুইক কমার্স সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে এই ব্লিঙ্কিট। তো এই ব্লিঙ্কিট থেকে কোম্পানি কেমন কি রেভিনিউ তৈরি করলো, এইখানে দেখতে পাচ্ছেন এই যে কুইক কমার্সের সেগমেন্টটা রয়েছে বা ব্লিঙ্কিট, এইখান থেকে কিন্তু সব থেকে বেশি রেভিনিউ তৈরি হয়েছে। এই 1709 কোটি রেভিনিউ বেড়ে হয়েছে 13,232 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল, 12,256 কোটি। দেখতে পাচ্ছেন ইয়ারলিও ভালো জাম দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও অনেকটাই কিন্তু বেড়েছে। আর বাকি যে ব্যবসাগুলো এই ফুড অর্ডারিং, ডেলিভারি, এইখানে মোটামুটি বৃদ্ধি দেখা গেছে কিন্তু সেই হিসাবে বাড়েনি। এই ব্লিঙ্কিটের যে ব্যবসাটা সেটাই ইটার্নাল, এই কোম্পানির নিজস্ব ব্যবসা ছিল না, অন্য একটা ব্যবসা ছিল যেটাকে পরে এই ইটার্নাল বা জোম্যাটো এরা অ্যাকোয়ার করে এবং দেখতে পাচ্ছেন সেই অ্যাকোয়ার করা বিজনেসটাই এই কোম্পানির রেভিনিউ এবং প্রফিটে সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে। তারপরে জাইডাস লাইফ সায়েন্সেস 2.86% পড়া, কার্ট্রেড টেক এটা 3% পড়েছে। তারপরে মাদারসান সুমি ওয়ারিং ইন্ডিয়া 4.26% ডাউন হয়েছে। জেকে সিমেন্ট এটা 2.26% ডাউন। তারপরে টাটা টেকনোলজিস 3.69% ডাউন হয়েছে। তারপরে স্নাইডার ইলেকট্রিক এটাই 2% পড়া। আর এরপরে যদি কোয়ার্টার ফোর রেজাল্টের কথা বলি, আজকে অনেক কোম্পানির রেজাল্ট রয়েছে। এই যে ইটার্নাল এটা তো আলোচনা করা হলো, তারপরে দেখুন জিআরএসি এদের নাম্বার রয়েছে, মারুতি সুজুকি, আইসি, বন্ধন ব্যাংক,
ব্যাংক, আরো অনেক নাম রয়েছে যেমন সিএট, তারপরে এডব্লিউএল এগ্রি বিজনেস রয়েছে, ক্যাস্ট্রল ইন্ডিয়া, গোডিজিট এইগুলো রয়েছে। তারপরে পিরামল ফার্মা, সানোফি ইন্ডিয়া, ডালমিয়া ভারত এগুলোর নাম দেখতে পাওয়া যাচ্ছে। তো এরকম বহু কোম্পানি আজকের দিনে তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। আর যদি কোল ইন্ডিয়ার কথা বলি, গতকাল তাদের নাম্বার পেশ করেছিল, আজকে 3.29% বেড়েছে। এখানে কোম্পানির নাম্বার কেমন, এখানে সেলস দেখতে পাচ্ছেন 23% বেড়েছে, 37,825 কোটি থেকে বেড়েছে 46,490 কোটি। এখানে কোয়ার্টারলি বৃদ্ধি দেখা গেছে এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 9,593 কোটি থেকে বেড়ে হয়েছে 10,908 কোটি। এখানে কোয়ার্টারলিও জাম্প দেখতে পাওয়া গেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই রেভিনিউর দিক থেকে মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির এই কনসলিডেটেড বটম লাইন মানে নেট প্রফিট এটা এসেছে 10,839 কোটি। মার্কেটের অনুমান কত ছিল, 9,125 কোটি, অনুমানের থেকে ভালো। রেভিনিউ এটা দেখতে পাচ্ছেন এসেছে 46,490 কোটি, অনুমান কত ছিল 37,800 কোটি। তারপরে এবিটা এটা 12,673 কোটি এসেছে, অনুমান কত ছিল 11,932 কোটি। এখানেও ইয়ারলি জাম্প দেখতে পাওয়া গেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি 5 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারপর একটি কোম্পানি ওয়েবসাল এনার্জি সিস্টেম লিমিটেড আজকে 5% আপার সার্কেল লাগিয়েছে। এইখানে কোম্পানির সেলস 132% বেড়েছে, 173 কোটি থেকে বেড়ে হয়েছে 401 কোটি। কোয়ার্টারলি জাম্প দেখতে পাওয়া গেছে এবং এই নেট প্রফিট এটাই 48 কোটি থেকে বেড়ে হয়েছে 124 কোটি। এখানেও কোয়ার্টারলি জাম্প দেখতে পাওয়া গেছে। তবে এই অপারেটিং প্রফিট মার্জিন এখানে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে। এই 41% থেকে পরে 36% হয়েছে এবং এর আগের কোয়ার্টারে প্রফিট মার্জিন এটা ছিল 45%। তাই প্রফিট মার্জিনের এই যে সেগমেন্টটা এটাকে মার্কেট ইগনোর করেছে এবং সেলস, নেট প্রফিট এগুলো এত বাড়াতে মার্কেট তার উপরেই কিন্তু রিয়াকশন দেখিয়েছে। তারপরে এজিআই গ্রিন প্যাক লিমিটেড এটা 18.32% বেড়েছে। এখানে কোম্পানির নাম্বার কেমন ছিল, কোম্পানি কোয়ার্টার করে যে প্রফিট এটা 61% বাড়া এই কোয়ার্টার অন কোয়ার্টার এবং রেভিনিউ এটাও বেড়েছে 17%। তারই সঙ্গে সঙ্গে স্টকটা অনেকটা নিচে পড়া ছিল। এই 6 মাসেও দেখতে পাচ্ছেন মোটামুটি টপ থেকে 44-45% পড়ে গিয়েছিল এবং তারপরে আজকের দিনে একটা ভালো নাম্বারে একটা শার্প র্যালি এসেছে এবং দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2023-এর পর থেকে এই প্রথম এই স্টকে একদিনে এত বড় জাম্প এলো। তারপর একটি কোম্পানি ডালমিয়া ভারত লিমিটেড নাম্বারের পরে 1.86% পড়ে বন্ধ হয়েছে। এইখানে কোম্পানির নাম্বার কেমন, সেলস এটা 4% বাড়া, 4,091 কোটি থেকে বের হয়েছে 4,245 কোটি। এটা কোয়ার্টারলিও বৃদ্ধি দেখিয়েছে কিন্তু এই নেট প্রফিট এই সেগমেন্টে দেখতে পাচ্ছেন 9% ডাউনফল দেখা গেছে। তবে কোম্পানি এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কিছুটা বেড়েছে 19% থেকে বের হয়েছে 21%। এটা কোয়ার্টারলিও বেশি। তাহলে কোম্পানিটা পড়লো কেন, এইখানে দেখতে পাচ্ছেন এই টপ লাইন এটা মার্কেটের অনুমানকে মিস করে গেছে, মানে এই রেভিনিউর দিক থেকে অনুমানের কাছাকাছি পৌঁছতে পারেনি। তবে এই এবিটা মার্জিন এটা অনুমানের থেকে বেশি এসেছে। তারই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই ভলিউম গ্রোথ এটা দাঁড়িয়েছে মাত্র 3%। এখানে কোম্পানি নিজেই বলছিল তাদের এই ভলিউম গ্রোথ এটা প্রায় 7%-এর কাছাকাছি থাকবে, সেই হিসেবে কিন্তু ভলিউম গ্রোথ এটা অনেকটাই কম। তারপরে মারুতি সুজুকি এরা নাম্বারের পরে প্রায় 2.51% ডাউন হয়েছে। এইখানে কোম্পানির নাম্বার কেমন, এইখানে সেলস এটা তো বেড়েছে 40,920 কোটি থেকে বের হয়েছে 52,462 কোটি, কোয়ার্টারলিও বেশি। কিন্তু এই নেট প্রফিট এখানে দেখতে পাচ্ছেন 3,911 কোটি থেকে এটা ডাউন হয়ে গেছে 3,659 কোটি, যেটা কোয়ার্টারলিও ডাউন হয়েছে। কোম্পানির এই যে খরচা এটা অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছেন এবং তারই সঙ্গে সঙ্গে এই ট্যাক্স এটাও অনেকটা বেশি দিতে হয়েছে, 26%-এর কাছাকাছি ট্যাক্স দিতে হয়েছে। এই কারণে নেট প্রফিট পড়ে গেছে। কোম্পানির এই রেভিনিউ এটা বাড়লেও এই যে প্রফিট এটা পড়েছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানি এক একটা শেয়ার পিছু 140 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তবে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, এই মার্কেটে একটুখানি সতর্ক থাকতে হবে, কারণ এই ক্রুড অয়েলের দিক থেকে ভালো সংকেত কিন্তু নেই। এই ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই 111-র কাছাকাছি পৌঁছে গেছে, ধীরে ধীরে বাড়ছে কিন্তু একবার উপর দিকেই বাড়ছে। আজকের দিনও 2.77% বেড়েছে এবং এর আগেই ব্রেন্টফুড যখন এই 111, 12, 13 এরকম জায়গাতে চলছিল তখন যদি আমাদের এই নিফটির কথা বলি এটা কিন্তু 23,000-এর কাছাকাছি নেমে চলে এসেছিল। তো যে কোনো দিনেই হঠাৎ করে এই যে নিফটি ফিফটি বলুন, সেন্সেক্স বলুন, এগুলোতে কিন্তু একটা ভালো ডাউনফল দেখা যেতে পারে। এবং যদি নিফটি ফিফটির কথা বলি এখানে 200 থেকে 300 পয়েন্টের মতো পতন কিন্তু একদিনে দেখা যেতে পারে। এইখানে ইরান তারা দেখতে পাচ্ছেন এই স্টেট অফ হরমুজ ওপেন করার ব্যাপারে মোট 3খানা শর্ত রেখেছিল, মানে যুদ্ধ বন্ধের ব্যাপারে। কিছু রিপোর্ট এমন সামনে আসছে যে ট্রাম্প সেই যে শর্তগুলো সেগুলোকে নাও অ্যাকসেপ্ট করতে পারে। আর এই ইরানের পোর্টে বিভিন্ন ব্লকের লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো জাহাজ বেরোতে পারছে না। সেই কারণের জন্য কি হচ্ছে দেখতে পাচ্ছেন, ইরান ইজ রানিং আউট অফ স্পেস টু স্টোর আনসোল্ড অয়েল। এই যে তেলের প্রোডাকশন সেটাতেই ইরান হঠাৎ করে বন্ধ করতে পারবে না। সেই তেল তারা কি করছে, এই যে স্টোর করে রাখছে, কিন্তু এই যে স্টোরেজ সেটারও তো একটা লিমিট রয়েছে। তো সেই যে স্টোরেজ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এবং এটা খুবই দুশ্চিন্তার ব্যাপার হবে। কারণ এই তেলের প্রোডাকশন এটা যদি একবার পুরোদমে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার তেলের প্রোডাকশন শুরু করতে 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এটা একটু নেগেটিভই ব্যাপার। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা বিগ নিউজ সামনে আসছে, সেটা কি এই ইউনাইটেড আরব এমিরেটস এরা এই যে ওপেক এই কার্টেল থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই অয়েলের ক্ষেত্রে যদি কথা বলি, দুখানা কার্টেল রয়েছে,
রয়েছে, একটা হচ্ছে এই ওপেক, আর যে দেশগুলো ওপেকে নেই সেই দেশগুলোকে নিয়ে হচ্ছে ওপেক প্লাস। কিছু সংখ্যক দেশ রয়েছে, এই দেখতে পাচ্ছেন এই ওপেক, এদের লক্ষ্য কি? ইটস গোল ইজ টু কোঅর্ডিনেট পেট্রোলিয়াম প্রাইসেস অ্যামং ইটস মেম্বার্স টু এনশিওর স্টেবল প্রাইস ফর প্রডিউসার্স অ্যান্ড এ রেগুলার সাপ্লাই ফর কনজিউমার্স। এই তেল কতটি উৎপাদন করা হবে, তেলের দাম কেমন থাকবে, কেমন কি সাপ্লাই ডিমান্ড থাকবে, এইগুলো ঠিক করা হয়েছে এই ওপেক এবং ওপেক প্লাসের কাজ। এই ওপেক দেখতে পাচ্ছেন 1960 সালে তৈরি হয়েছে এবং এর মধ্যে ছিল ইউনাইটেড আরব এমিরেটস। এই ওপেকের আগে 13খানা দেশ ছিল এবং বর্তমানে এই ইউএই বেরিয়ে যাওয়ার পর 11খানা মেম্বার থাকবে। দেখতে পাচ্ছেন এই ইউএই এরা ঘোষণা করে দিয়েছে যে এরা এই ওপেক থেকে বেরিয়ে গেল, এবং এর আগে এই অ্যাঙ্গোলা এই দেশটাও এই ওপেক থেকে বেরিয়েছিল। এখানে বড় বড় কোন দেশগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন এই ইরাক রয়েছে, ইরান রয়েছে এবং কুয়েত রয়েছে। এবং গ্লোবাল যে অয়েল প্রডিউস হয় তার 30% এই যে ওপেক এরাই প্রডিউস করে। আর এই ওপেক প্লাস এখানে দেখতে পাচ্ছেন 10 নন ওপেক অ্যালাইজ রয়েছে, মানে যে দেশগুলো এই ওপেকে নেই সেরকম 10খানা দেশ নিয়ে এই যে ওপেক প্লাস এটা তৈরি হয়েছে, যার মধ্যে প্রধান দেখতে পাচ্ছেন এই রাশিয়া রয়েছে, আরো কিছু দেশ রয়েছে যেমন এই কাজাকিস্তান, মেক্সিকো এবং ওমান রয়েছে। আর এরা এই তেল প্রোডাকশনের প্রায় 40 থেকে 55% পর্যন্ত কন্ট্রোল করে। তো এই ওপেক এই জায়গা থেকে এই যে ইউএই এরা বেরিয়ে আসতে চলেছে। তো এর ফলে ইন্ডিয়ার জন্য কিছু সুবিধা হতে পারে, কিছু অসুবিধা হতে পারে। কি সুবিধা হতে পারে দেখতে পাচ্ছেন, এর ফলে এই ইউএই এরা কি করবে, এই যে তেলের উৎপাদন সেটা নিজেদের মতো বাড়াতে পারে, যার ফলে তেলের প্রাইস পড়তে পারে। এবং দেখতে পাচ্ছেন এই ব্যারেলে $1 দাম কম হওয়াতে আমাদের ইন্ডিয়ার অ্যানুয়ালি $1.5 বিলিয়ন বেঁচে যাবে। তার সঙ্গে সঙ্গে খারাপের দিকে দেখতে পাচ্ছেন এই ভোল্টিলিটি এটা বেড়ে যেতে পারে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউএইর সঙ্গে সরাসরি এই তেলের ব্যাপারে ডিলও করতে পারে, এবং এই ডিলে যদি ইন্ডিয়া এই ইউএই থেকে কম দামে তেল নিতে পারে সেটা আমাদের এই যে ইনফ্লেশন এটাকে কন্ট্রোল করবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজি রয়েছে বাই ফ্রম এনিওয়্যার, এই যে স্ট্র্যাটেজি এটা আরো ভালোভাবে মেনটেন করা যাবে। ইন্ডিয়া চাইলে যেমন খুশি ভাবে এই যে ইউএই এদের থেকে তেল কিনতে পারে। আর ইন্ডিয়ার জন্য একটা ব্যাপারে একটু চাপ হতে পারে, সেটা কি ইন্ডিয়া মে ফেস প্রেসার টু ব্যালেন্স ইটস ডিপ স্ট্র্যাটেজিক টাইস উইথ বোথ সৌদি আরবিয়া অ্যান্ড ওপেক লিডার। তো যদি দুজনের থেকে তেল কেনে সৌদি আরবিয়া এবং তার সঙ্গে সঙ্গে ওপেক, তো এখানে কিন্তু ইন্ডিয়ার উপর কিছুটা জিও পলিটিক্যাল প্রেসার পড়তে পারে। আর ভিডিও শেষে ছিল নিফটি দেখে নি। আজকে নিফটিতে 20টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 30টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর টপ গেনার লুজার কোনগুলো নিফটির মধ্যে, টপ গেনারে ওএনজিসি রয়েছে 5.63% বাড়া, আদানি এন্টারপ্রাইজেস 4% বেড়েছে, তারপরে কোল ইন্ডিয়া 3.29% আপ, রিলায়েন্স বেড়েছে 1.99% এবং নেসলে ইন্ডিয়া 1.78% বাড়া। আর এই লুজার্স এর দিকে কারা রয়েছে, অ্যাক্সিস ব্যাংক 2.67% পড়ে গেছে, তারপরে মারুতি দেখুন 2.51% ডাউন, এইচসিএল টেক 2.31% পড়া, শ্রীরাম ফাইন্যান্স পড়েছে 2.27% এবং এই ইন্ডিগো এটা 2.11% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।